যাই হোক, আমরা তাহলে শুরু করি হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা এটা কি? তাপগতিবিদ্যা চ্যাপ্টার মোটামুটি একটা হিন্টস তোমরা জানো যে একটা বস্তু যখন আমরা মানে কোনো কাজ যখন আমরা করি তখন কি হয়, কাজটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, আবার তাপ শক্তি কাজে রূপান্তরিত হয়, মানে একটা একাতে রূপান্তরিত হতে থাকে। তো এইটাই হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার প্রথমত জুল বিজ্ঞানী হচ্ছে গিয়ে জুল, উনি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এইভাবে এক্সপ্লেন করেছেন যে আমরা যখন কোনো কাজ সম্পাদন করি বা কাজ করে থাকি তখন কাজ হচ্ছে গিয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং তাপ বা যতটুকু কাজ করি তাপ শক্তি ততটুকু রূপান্তরিত হবে। অর্থাৎ তাপ শক্তি আর কাজ এরা হচ্ছে গিয়ে কি একটার সাথে একটা রিলেটেড, মানে তাপ শক্তি আর কাজ হচ্ছে প্রপোর্শনাল, সম্পর্কিত। তো ওই কনসেপ্ট থেকে বলা হয়েছে যে কৃত কাজ হচ্ছে তাপ শক্তির সমানুপাতিক। ঠিক আছে, তাপ শক্তির কিন্তু, তাপের কিন্তু না। তো কৃত কাজটা কত? কৃত কাজটা যেমন হচ্ছে গিয়ে ডাব্লিউ, এটা কিছু সমানুপাতিক, এটা হচ্ছে তাপ শক্তির সমানুপাতিক। এখান থেকে পরবর্তীতে আসছে কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? জে ইন্টু এইচ। এখানে যেটাকে কি বলা হয়, এখানে যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, এখান থেকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা যেমন পেয়ে থাকি, যেমন আমরা যদি জে এভাবে নেই, ডাব্লিউ ডিভাইডেড বাই এইচ যদি লিখি, তাহলে এটা হচ্ছে গিয়ে যেমন কাজের একক কি বলো দেখি? এটা তো ডাব্লিউ, ডাব্লিউ মানে কৃত কাজ, দেখতে পাচ্ছ এককটা কি? জুল, এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। আর এইচটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ তাপ শক্তি, তাপ শক্তির একক কি? তাপ শক্তির একক একসময় ছিল ক্যালোরি। ঠিক আছে, এটাকে ক্যালোরি দিয়ে এভাবে লেখা হয়। তাহলে এই তাপের যে যান্ত্রিক তুল্যাঙ্ক আছে এটার এককটা কি হবে? এটার এককটা হবে, আমরা লিখতে পারি জুল পার ক্যালোরি। তো দেখা গেছে যে আমরা আমরা যেটা পড়ে আসছি এখান থেকে জে এর মানটা, যে কাজ এবং তাপ শক্তির অনুপাতটা সবসময় একটা ধ্রুবক সংখ্যা হয়। এই ধ্রুবক সংখ্যাটা হচ্ছে গিয়ে কত জানো? সেটা হচ্ছে গিয়ে 4.2 জুল পার ক্যালোরি। এই যে জে এর মান আমরা পড়ে আসছি না, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, ওইখান থেকে মূলত এটা আসছে যে আমরা যদি 4.2 জুল কাজ করি বা কাজ সম্পাদন করি তাহলে সেখান থেকে 1 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, অথবা 1 ক্যালোরি তাপ শক্তি দিয়ে আমরা 4.2 জুল কাজ সম্পন্ন করতে পারি। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে আমরা কিন্তু একটা সংজ্ঞা পাই, সেটা হচ্ছে গিয়ে এইভাবে যে 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল। এভাবে আমরা একটা ডেফিনেশন আমরা কিন্তু পেয়ে থাকি, বা ছোটবেলাও আমরা এই জিনিসটা কোনো না কোনো ভাবে পড়েছি। তো এখান থেকে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা এক্সপ্লেইন করতে পারি যে 1 ক্যালোরি সমান সমান 4, বা কৃত কাজটা হচ্ছে তাপ শক্তি ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, আশা করি এটা পারবা তোমরা। এবার এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, যেটা হচ্ছে গিয়ে কি কৃত কাজ সমান সমান তাপ শক্তি প্রপোর্শনাল। এখান থেকে আমরা এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এরপরে অভ্যন্তরীণ শক্তি কি বলো দেখি? বলতে পারবা অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটা বস্তুর মধ্যে কিছু শক্তি হচ্ছে গিয়ে আহ লুকিত অবস্থায় থাকে, মানে হচ্ছে হিডেন থাকে, মানে লুকিয়ে থাকে। যেই শক্তিটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে গিয়ে এই শক্তিটা আমরা পুরোপুরি ভাবে নির্ভর করে ওই বস্তু কণার ভাইব্রেশনের উপর, বস্তু কণাগুলো যে ভেতরে গতিশীল অবস্থা থাকে সেটার উপর নির্ভর করে। বস্তু মূলত একটা বস্তুতে অসংখ্য অণু পরমাণু নিয়ে গঠিত। সেই অণু পরমাণু গুলার আহ মোশনের উপর, সরলরৈখিক গতির উপর, কৌণিক গতির উপর, তাদের কম্পাঙ্কের উপর, তাদের তাপমাত্রা, সবকিছুর উপর নির্ভর করে অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি যেটা, একটা বস্তুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি কতটুকু আছে সেটা আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি না। আমরা যেটা ক্যালকুলেশন করতে পারি সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ক্যালকুলেশন করতে পারি।
যে একটা বস্তুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি কি বেড়ে গেছে নাকি একটা বস্তুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, যদি মনে করো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে আমরা হচ্ছে পাত্রটাকে একটা সিলিন্ডার একটা পিস্টন দিয়ে ঢেকে রেখেছি। ঠিক আছে, পাত্রকে আমরা হচ্ছে একটা পিস্টন দিয়ে কি করলাম, ঢেকে রেখেছি। এখন এখানে অসংখ্য অণু পরমাণুগুলো আছে। ঠিক আছে, অণু পরমাণু কণাগুলা এখানে ছোটাছুটি করতেছে, চারপাশে আছে। আমি যদি এখন এই পাত্রে তাপ শক্তি সরবরাহ করে থাকি, ঠিক আছে, এই পাত্রে যদি আমি তাপ শক্তি দিয়ে থাকি, তাহলে যেটা হবে, এই পাত্রে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোর মধ্যে তাপ শক্তি যদি সরবরাহ করে থাকি, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তাপ শক্তি সরবরাহ করলে কি হবে, অণুগুলা ছোটাছুটি বাড়বে, ধাক্কা বাড়বে, সংঘর্ষ বাড়বে। তাহলে কি হবে, এই অণুগুলোর মধ্যে সংঘর্ষ যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তিও কি বাড়বে। আর যদি আমি তাপ শক্তি নিয়ে নিই, মনে করো এখানে কিছু গ্যাস আছে, আমি কিছু বরফ ছেড়ে দিলাম, তাহলে কি হবে, অণুগুলোর মধ্যে ছোটাছুটি কমে যাবে, তাপ শক্তিও কি কমে যাবে, আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তিও কি কমে যাবে। বুঝা গেছে? তো অভ্যন্তরীণ শক্তি শুরুতে কি রকম ছিল, এখন কি রকম আছে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না। আমরা ক্যালকুলেশন করতে পারবো কতটুকু বেড়ে গেছে বা কমে গেছে। ঠিক আছে, আর অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ শক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে। তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট করার সময় দেখেছি ইউ এর মান লিখছো, ইউ এর মান বের করছো। এটা যারা করছো তাদের কাউকে মার্কস দেওয়া হয়নি বা আমরা তাকে মার্কস দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ ইউ এর মান কখনো ক্যালকুলেশন করা যাবে না। যেটা ক্যালকুলেশন করা যাবে, ইউ এর মানের পরিবর্তন ক্যালকুলেশন করা যাবে। দেখো, অভ্যন্তর শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, আর অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন বলে একটা কথা আছে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা ইউ দিয়ে। তুমি কখনোই ইউ এর মান ক্যালকুলেশন করতে পারবে না, তুমি সবসময় ক্যালকুলেশন করতে পারবে কার মান, ডেল্টা ইউ এর মান। ঠিক আছে, তো ডেল্টা ইউ এর মান ছোট হোক, বড় হোক, সামান্য হোক, বেশি হোক, যাই হোক, কিন্তু ডেল্টা ইউ এর মান ক্যালকুলেশন করা যাবে, কখনো ইউ এর মান ক্যালকুলেশন করা যাবে না। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনকে ডেল্টা ইউ দিয়ে প্রকাশ করি, অথবা আমরা এটাকে ডিইউ লিখতে পারি। ডিইউ মানে হচ্ছে ক্যালকুলাসের ভাষায়, যদি আমরা ক্যালকুলাস করে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন চেষ্টা করি জানার। আর যদি আমরা, এটা হচ্ছে গিয়ে নর্মাল ক্যালকুলেশন, ক্যালকুলাস না দিয়ে নর্মাল বীজগণিত দিয়ে করা বা নর্মাল একটা ম্যাথমেটিক্স দিয়ে করা। তো হয় তুমি এটা লিখতে পারবা অথবা এটা লিখতে পারবা, কখনো এটা লেখা যাবে না। বুঝা গেছে? আবার তুমি যদি মনে করো এরকম কাজ করো যে ডিইউ, এটাকে যদি ইন্টিগ্রেশন করো, তবে তুমি যেটা পাবা, ডেল্টা ইউ পাবা। কখনো ডিইউ কে ইন্টিগ্রেশন করলে ইউ পাবা না। অনেকেই তোমরা এই কাজটা করেছো, যে এখানে এটা লিখছো তোমরা, এই কাজটা যারা লিখছো তাদেরকেও মার্কস দিতে পারি নাই, লিখতে হবে ডেল্টা ইউ লিখতে হবে। বুঝা গেছে? কারণ অন্যান্য কিছুর মান বের করা যাবে, কিন্তু অভ্যন্তরীণ শক্তির মান বের করা যাবে না। অভ্যন্তরীণ শক্তি কি পরিবর্তন করা যাবে, পরিবর্তন ক্যালকুলেশন করা যাবে। বুঝা গেছে? জি স্যার। এই ছোটখাটো বিষয়গুলা একবার ভুল হয়ে গেলে হইছে, আর নেক্সট টাইম যাতে আর কখনো ভুল না হয় এগুলা মাথায় রাখবা। বুঝা গেছে? ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, অভ্যন্তরীণ শক্তি আমরা দেখলাম, এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, আমরা হচ্ছে সিস্টেম নিয়ে পড়াশোনা করব। সিস্টেম কি, যে সিস্টেম কত প্রকার ও কি কি, এটা কি জানো? অল্প স্বল্প পড়ছিলাম। জি স্যার। কি কি বলো? সিস্টেম হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে গিয়ে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত, বদ্ধ, আর একটা উন্মুক্ত, হ্যাঁ, একটা হচ্ছে বদ্ধ, আরেকটা বাংলা নামটা তো আমি নিজেও ভুলে গেছি। একটা হচ্ছে গিয়ে তোমার আইসোলেটেড, মানে হচ্ছে গিয়ে উন্মুক্ত বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এটা ইংরেজি নামগুলো মনে রাখবা, বাংলা নামগুলা থেকে ইংরেজি নামগুলো সুন্দর। ওপেন, এটাকে আমরা বলবো ক্লোজড, আর এটাকে আমরা বলবো আইসোলেটেড। ঠিক আছে, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে হচ্ছে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, পুরোপুরি ভাবে আলাদা। ঠিক আছে, কোনো কিছু যোগাযোগ নাই। তো এখন আমরা যেটা বলবো, উন্মুক্ত সিস্টেম নিয়ে একটু পড়াশোনা করতে চাই প্রথমে।
উন্মুক্ত সিস্টেম কি কি চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এটা হচ্ছে একটা উন্মুক্ত সিস্টেম। ঠিক আছে, উন্মুক্ত সিস্টেমটা কাকে বলে? উন্মুক্ত সিস্টেম হচ্ছে, এটা আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রটা হচ্ছে পিতলের পাত্র। ঠিক আছে, আমাদের রান্না করার পাতিল যেগুলা তৈরি হয় সেরকম একটা পাত্র এখানে আছে। এখানে কি আছে? কিছু পানি আছে। ওকে, কিছু পানি আছে। তুমি যদি এখন পিতলের পাতিলে পানি রেখে তুমি যদি একটু তাপ শক্তি সরবরাহ করো, এই চিহ্ন মানে হচ্ছে আমি তাপ দিচ্ছি, তাহলে কি পানি গরম হবে? জি স্যার। অবশ্যই জি গরম। স্যার, গরম হবে। তুমি যদি গরম করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, পানির তাপমাত্রা যদি 100°C হয়ে যায়, এরপরে আরো তাপ দিলে কি হবে? এই পানি কি বাষ্প হওয়া শুরু করবে না? বাষ্প হয়ে হ্যাঁ, বাষ্প বাষ্প হওয়া হওয়া শুরু শুরু করবে। তাহলে এই পাতিলের এই পাতিল যে এই যে পাত্রটা আছে, এই পাত্রটাকে বলা হয় একটা সিস্টেম। আর এই পাত্রের বাইরে যা কিছু আছে এগুলাকে বলা হয় পরিবেশ। বোঝা গেছে? কি বলা হয়? পরিবেশ। তাহলে এখান থেকে আমি দেখতে পারলাম যে এখানে কি হচ্ছে, এই বস্তু, তাহলে কি হচ্ছে, এই আবার দেখো পানি থেকে কিছু পরিমাণ তাপ শক্তি কি বাইরে চলে আসবে না? পানির কণা, পরিবেশে চলে যাবে। হ্যাঁ পানির কণাগুলোও বাইরে আসবে। আবার কি পানি পানি আগুন থেকে যে তাপ শক্তি নিয়েছে সেই তাপ শক্তি কি করবে? রান্নাঘরে ছড়ায় দেয়, রান্নাঘরে ওয়েদার গরম হয়ে যায়। তার মানে কি হচ্ছে, উন্মুক্ত সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে ভর এবং শক্তি, ভর এবং মানে যোগ চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, এবং ভর এবং শক্তি দুইটাই কি হয়? পরিবেশের সাথে কি হবে? বিনিময় হবে। কার সাথে বিনিময় হবে? পরিবেশের সাথে। ঠিক আছে, পরিবেশের সাথে যদি কোন একটা সিস্টেমের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় হয়, তাহলে সেই ধরনের সিস্টেমকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। বুঝা গেছে? ওকে, এবার আমরা আসি আরেকটা সিস্টেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এরকম। আমরা এরকম একটা পাত্র আছে, পাত্রকে আমরা ভালো মতো করে ঢেকে রেখেছি যাতে কোনোভাবে কোনো কিছু পাত্র থেকে বের না হয়। এখন এটা হচ্ছে একটা পিতলের পাত্র। ঠিক আছে, এখানে কিছু পানি আছে, পানি আছে। এখন যদি মনে করো আমি তাপ শক্তি সরবরাহ করি, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? তাপ শক্তি সরবরাহ করলে পানি গরম হবে। পানি গরম গরম হয়ে কি হবে। করবে? পাত্রটাও গরম হবে। তাহলে পাত্র গায়ে তুমি যদি হাত দাও, অবভিয়াসলি তুমি একটা গরম অনুভব করবা। এবং পাত্রের গা থেকে কি কিছু হিট বের হবে না আশেপাশে? এখান থেকে হ্যাঁ স্যার। ধোঁয়া মানে দেখবা এটা কিছু হিট বের হয়ে যাবে। তাহলে এখানে কি পানির অণুগুলা কি বের হতে পারছে? কোনো মতেই না। না স্যার। তাহলে কি বের হচ্ছে? পাত্র থেকে তাপ শক্তি বের হচ্ছে। তাহলে তাপ আমি, বের হচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে যে সিস্টেমটা আমি ড্র করলাম সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা প্রথমে যে উন্মুক্ত সিস্টেম ড্র করলাম, উন্মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি দুইটাই কি হয়? পরিবেশের সাথে বিনিময় হচ্ছে। আর এটা হচ্ছে কি একটা বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে কি বিনিময় হচ্ছে? শুধুমাত্র শক্তির তাপ বিনিময় শক্তি। হচ্ছে। ঠিক আছে, তাপ শক্তি অথবা শক্তির বিনিময় হবে, কিন্তু ভরের বিনিময় হবে না। তো এই ধরনের সিস্টেমকে বলা হবে বদ্ধ সিস্টেম। এবার আমরা বিচ্ছিন্ন সিস্টেম নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে একটা সিস্টেম, এটার চারপাশটাকে তুমি তুলা, কাঠের গুঁড়া, ফোম এগুলা দিয়ে আটকে রাখছো। ঠিক আছে, একদম ভালো মতো করে আটকে রাখছো। তারপর হচ্ছে গিয়ে কি বলে, ঢাকনাটাও এমন একটা পদার্থ দিছো যাতে কোনো মতো তাপ বের হইতে না পারে। আর এখানে কিছু গরম পানি রেখেছো। ঠিক আছে, এখানে কিছু গরম পানি রাখছো। তাহলে এটা হচ্ছে একটা কি? পানির ফ্লাক্স বলতে পারি আমরা। পানির ফ্লাক্স যদি গরম পানি রাখি, সাধারণত কি হয়? পানি ঠান্ডা হয় না, তাই না? অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো তুমি যদি পানির ফ্লাক্সটাকে রাখো, এখানে যদি আমরা তাপ শক্তি দেই, মনে করো এমন কিছু পদার্থ দিয়ে আমি আটকে রেখি যাতে করে তাপ শক্তি ভেতরে প্রবেশ করতেই পারে না, এবং তাপ শক্তি পানি থেকে বাইরেও বের হতে পারতেছে না। পানি গরম ছিল, গরমই আছে, ঠান্ডা পানি রাখলে ঠান্ডাই থাকবে। তাহলে এই ধরনের সিস্টেমকে কি বলা হবে? এই ধরনের সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। মানে এই সিস্টেমে ভর, শক্তি কোনো কিছু পরিবেশের সাথে কি হবে না? বিনিময় হবে না। তাহলে এই ধরনের সিস্টেমকে কি বলা হবে? কি বলা হবে? বিচ্ছিন্ন সিস্টেম অথবা বিচ্ছিন্ন সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। তো সিস্টেম নিয়ে যদি কথা পরীক্ষাতে আসে, পারবা তো? মানে এমসিকিউ আসলে
বা জি স্যার। এরকম আমাদের যদি ড্রয়িং করা থাকে যে বলবে যে নিচের কোন সিস্টেমটি তিনটা চিত্র দিয়ে দিল, বললো যে 1 নং আর 2 নং কোন কোন সিস্টেম। আশা করি তোমরা এমসিকিউ আসলেও পারবা। ঠিক আছে, ওকে। তো আসলে ইন রিয়েল লাইফে কিন্তু বিচ্ছিন্ন সিস্টেম বলে আসলে কোনো কিছু নাই। কারণ তুমি যদি একটা পানির ফ্লাক্সে গরম পানি রাখো, তুমি মনে করো 7-8 ঘন্টা পর দেখবা একটু হলেও কিন্তু সে কি হবে, ঠান্ডা হবে, হবে না? হ্যাঁ, ঠান্ডা হয় ঠান্ডা স্যার। কিন্তু হয়ে যাবে। আবার মনে করো ফ্রিজের ভিতরে তুমি মনে করো অনেক, ফ্রিজটাও তো একটা বিচ্ছিন্ন সিস্টেম বলা যায়। কারণ ফ্রিজের ভিতরে তুমি যখন খাবার ঠান্ডা করে রাখবা, সাধারণত ফ্রিজটা এমন ভাবে তৈরি করা হয় যে তাপ বের যাতে না হইতে পারে, এমন ভাবে বেসিক্যালি তৈরি করা হয়। কিন্তু তুমি যদি মনে করো ফ্রিজে খাবার রেখে 2 দিন মনে করো এটাকে জমাইলা, ঠান্ডা হইলো, এখন তুমি যদি একদিন সুইচ বন্ধ করে রাখো ফ্রিজে, ওই খাবার কি টিকে থাকার কথা? না স্যার। খাবার কিন্তু দেখবা একটু একটু কিন্তু গন্ধ ছড়ায়, বা ওইটা কিন্তু ঠান্ডা হয়ে মানে গরম হয়েই যায়। তার মানে আমি কি বুঝলাম, বিচ্ছিন্ন সিস্টেম বলে আসলে আমাদের চারপাশে কোনো আইডিয়াল আদর্শ বিচ্ছিন্ন সিস্টেম বলে কোনো কিছু নাই। দেখবা চারপাশে যে সিস্টেম আছে ম্যাক্সিমামই হচ্ছে উন্মুক্ত সিস্টেম অথবা কি বদ্ধ সিস্টেম, রাইট? আচ্ছা, কারণ ম্যাক্সিমামই হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম। কারণ প্রেসার কুকারকে আমরা কি বদ্ধ সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি? চিন্তা করে দেখো তো প্রেসার কুকারকে। আমরা যখন প্রেসার কুকারে বাসায় রান্না বান্না হয়, তখন দেখবা প্রেসার কুকার তাপ নিয়ে গরম হচ্ছে। এক সময় যখন অনেক বেশি গ্যাস হয়ে যায়, প্রেসার কুকারের যে ছোট একটা বাঁশির মতো থাকে এটা উপরে উঠে যায়, ওই ছিদ্র দিয়ে গ্যাস গুলা বের হতে থাকে, আর গ্যাস বের হওয়ার সময় প্রচন্ড রকমের সাউন্ড হয়, তাই না? সাউন্ড হয়। তাহলে কি আমরা কি প্রেসার কুকারকে কি বদ্ধ সিস্টেম বলতে পারছি? বলতে কিন্তু পারছি না। বের কিন্তু হচ্ছেই গ্যাস, পানি, ওই যে গ্যাসগুলো বেরোচ্ছে প্রেসার কুকার থেকে, গ্যাসগুলা কে? গ্যাসগুলো হচ্ছে পানির বাষ্পই, তো অন্য কিছু তো আর না, তাই না? এই আর কি। তো আমাদের চারপাশে ম্যাক্সিমামই যে সিস্টেম, আমরা যে সিস্টেম ম্যাক্সিমাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। আমরা চেষ্টা করি বদ্ধ সিস্টেম তৈরি করার, আমরা চেষ্টা করি বিচ্ছিন্ন সিস্টেম তৈরি করার, কিন্তু পারফেক্টলি হয় না। ওকে, কিছু না কিছু ত্রুটি থেকে যায়। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আমরা একটু আগে পড়লাম, এটাকে নিয়ে পরবর্তীতে বিজ্ঞানী ক্লসিয়াস একটু কাজ করেছেন। ঠিক আছে, উনি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে উনি ওই অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেম এর ধারণা যখন চলে আসছে, এগুলা নিয়ে তিনি একটু কাজ করেছেন। কাজ করার পর তিনি একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন। কিরকম এক্সপ্লেইন করেছেন? উনি বলেছেন, বিজ্ঞানী ক্লসিয়াস, আমরা এখন যেটা বলবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা পড়বো সেটা হচ্ছে ক্লসিয়াসের মতে। কিরকম? ক্লসিয়াসের মতে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে, ক্লসিয়াস বলছেন যে কোনো একটা পাত্রে আমরা যদি তাপ শক্তি সরবরাহ করি, কি করতেছি বলতো? তাপ শক্তি কি করব? সরবরাহ করব। ঠিক আছে, তাপ শক্তি সরবরাহ করব। কিছু পরিমাণে পানি আছে, পানিগুলা কি হবে? বাষ্পে পরিণত হবে। এটা একটা কি সিস্টেম বলতো? এটা একটা বদ্ধ। বদ্ধ সিস্টেম। পানিগুলা কি হবে? বাষ্প হবে। বাষ্পগুলা গিয়ে কি করবে? ঢাকনায় ধাক্কা দিবে না? এদিকেও হ্যাঁ ধাক্কা স্যার। দিবে, এই পানিগুলো এদিকে ডানে বামে উপরে নিচে সবখানে ধাক্কা দিবে। কিন্তু পাত্র কি ডানে বামে সরে যাওয়ার ক্ষমতা আছে? সরে যাওয়ার কিন্তু না স্যার। ক্ষমতা নাই। তাহলে কে সরে যাবে বলতো? এই পিস্টন, এটাই সরে যাবে না? উপরে উঠে যাবে, হ্যাঁ। এটা কি উপরে ওঠার চেষ্টা করবে। তাহলে উপরে উঠলে কি হইলো? উপরে উঠলে, উপরে উঠাইতে কি হবে? অণুগুলাকে একটা ধাক্কা দিয়েছে, একটা কাজ সম্পন্ন করেছে, তাই না? তাহলে তাপ শক্তি যে আর কি হবে, সাথে সাথে অণুগুলার কি হবে? একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি কিছু পরিবর্তন হবে। তার মানে এই ক্লসিয়াস উনি যেটা বলেছেন যে কোন একটা বদ্ধ সিস্টেমে যদি তাপ শক্তি সরবরাহ করা হয়, তাহলে এই তাপ শক্তি দুইটা অংশ পরিণত হয়। একটা অংশ দিয়ে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, এবং বাকি অংশ দিয়ে সিস্টেম পরিবেশের ওপর কাজ সম্পন্ন করে। বুঝা গেছে? সিস্টেম কি করে? পরিবেশের উপর কাজ সম্পন্ন করে।
কারণ সিস্টেমের বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে পরিবেশ। তাহলে আমরা কি বললাম, যে পরিমাণে তাপ শক্তি সরবরাহ করব সেই তাপ শক্তির একটা অংশ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, আর একটা অংশ দিয়ে কি করবে, পরিবেশের উপর কাজ সম্পন্ন হবে। অভ্যন্তরীণ শক্তি কার বৃদ্ধি পাবে, সিস্টেমের যেই ম্যাটেরিয়াল আছে বা যেই তরল পদার্থগুলি বা গ্যাসগুলি যাই থাকুক না কেন তাদের কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, আচ্ছা এখন যদি এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় লিখি কি হবে, ডিকিউ ইকুয়ালস টু কত হবে, ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হবে, এটা হচ্ছে ইন টার্মস অফ ক্যালকুলাস, ইন টার্ম অফ ক্যালকুলাস। ওকে, আচ্ছা এই হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা এখন এইরকম চলে আসছে। এখন আমরা যেটা হবে, আমরা একটা চার্ট করব। ঠিক আছে, চার্টে দেখবো যে কখন কোনটা পজিটিভ হবে কখন কোনটা নেগেটিভ হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে হচ্ছে কি আমরা একটু পজিটিভ চিহ্ন রাখলাম, এখানে হচ্ছে নেগেটিভ চিহ্ন, এখানে হচ্ছে ডেল্টা কিউ, এখানে হচ্ছে ডেল্টা ইউ, আর এখানে হচ্ছে ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ কি বলতে পারবা, ডেল্টা কিউ হচ্ছে তাপ শক্তি। ডেল্টা কিউ পজিটিভ কখন হবে, যদি তাপ শক্তি সরবরাহ করা হয়। তাপ শক্তি সরবরাহ করা হলে কোথায়, সিস্টেমে। সিস্টেমে যদি তাপ শক্তি সরবরাহ করি তাহলে ডেল্টা কিউ কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, আর যদি সিস্টেম থেকে তাপ শক্তি আমি নিয়ে নেই, ঠিক আছে, সিস্টেম থেকে তাপ শক্তি নিয়ে নেই তাহলে হচ্ছে গিয়ে কি হবে, ঋণাত্মক হবে। তাপ শক্তি সিস্টেম থেকে শোষিত হলে, সিস্টেম থেকে শোষিত হলে, মনে করো একটা সিস্টেমে যতটুকু তাপ শক্তি আছে তুমি কি করলে, নিয়ে নিলা, পাশাপাশি বরফ রেখে, সিস্টেম বরফ রাখলে কি হবে, বরফগুলো তাপ শক্তি এখান থেকে নিয়ে নিবে, তাহলে বরফটা গলে যাবে, তাহলে এই সিস্টেমের তাপ শক্তি কি কমে যাবে। তখন আমি কি করব, সিস্টেম থেকে তাপ শক্তি যদি কমে যায় তাহলে আমরা ডেল্টা কিউ এর বদলে কি দিব, নেগেটিভ সাইন দিব। ওকে, ডেল্টা ইউ কি, ডেল্টা ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখানে ডেল্টা ইউ যদি পজিটিভ হয় তাহলে বুঝবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি। আর যদি ডেল্টা ইউ এর মান নেগেটিভ আসে তাহলে বুঝবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হয়েছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, তোমাকে যদি কোশ্চেনে বলে দেওয়া হয় যে একটি সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি কিছু পরিমাণে তাপ শক্তি সরবরাহ করার পর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তো তাপ শক্তি সরবরাহ করলে তুমি ডেল্টা কিউ পজিটিভ ধরবা, ডেল্টা ইউ কি পজিটিভ ধরবা। ডেল্টা ডাব্লিউ এটা কখন পজিটিভ হবে, যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করলে। পরিবেশের উপর কাজ করে। পরিবেশের উপর কাজ করবে। গুড, কি করব, যখন পিস্টন তো না, পরিবেশের সিস্টেম পরিবেশের উপর কাজ করে। হ্যাঁ, যখন সিস্টেম আমাদের পরিবেশের উপর কাজ করে, পরিবেশের উপর কাজ করে। আর ডেল্টা ইউ নেগেটিভ কখন হবে, যখন পরিবেশের উপর কাজ পরিবেশ করে। সিস্টেমের উপর যখন কাজ করবে, যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। এই হচ্ছে কি আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো আমাদেরকে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তে হবে। এখান থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স আসে। ম্যাথমেটিক্স আমি যদি কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এইগুলা যদি আমি চিনতে না পারি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে এগুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এবার এই ছকটার বই তোমাদের বইতে আছে, তারপর আমরা একটু লিখে দিলাম যাতে করে তোমরা একটু পড়তে পারো, এটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, আচ্ছা এবার স্যার, আমরা একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, স্যার, কোন রাইটারের বই কিনবো? বই কিনো নাই এখনো? বই না স্যার। বই হচ্ছে শাহজাহান তপন। সাধারণত আপন বই কিনতে পারো, ইসাকের বইটাও কিনতে পারো, ইসাক স্যারের বইটাও ভালো আছে। ঠিক
ঠিক আছে? সেক্টরের বইটাতে তোমার কিসের জন্য ওই যখন তুমি লাইট পড়বা, অপটিক্স, ঠিক আছে, আলোর প্রতিফলন প্রতিসরণ, এই চ্যাপ্টার গুলো যখন পড়বা তখন ইসাক স্যারের বইটা ওখানে একটু লেখা ভালো আছে। ঠিক আছে, তো দুইটা বই কিনতে পারো, কারণ একটা বই মাঝে মাঝে একটা বই থেকে তুমি ভাষা না বুঝলে আরেকটা বইয়ের হেল্প নিতে পারবা। ওকে, দুইটা বই সবাই কিনবা, এতে করে তোমার উপকার হবে, তোমার লাভ হবে। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে এখন আমরা আশা করি এই টেবিলটা তোমরা, এই ছকটা তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, এখন আমরা এই তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে এটাকে নিয়ে একটু মডিফাই করতে চাই, এটাকে নিয়ে একটু কাজ করতে চাই। যা আছে তাই থাক, এটাকে আমরা একটু মডিফাই করতে চাই। এটা হচ্ছে গিয়ে একটা বদ্ধ সিস্টেম এখানে ড্রয়িং করা আছে। এই সিস্টেমে এটা হচ্ছে গিয়ে একটা ঢাকনা। এখন অণু পরমাণুগুলা এখানে ছোটাছুটি করতেছে, অণু পরমাণুগুলা যদি ঢাকনার উপর একটা ধাক্কা দেয়, এই ঢাকনাটা কি হবে? ঢাকনাটা মনে করো সরে গেল। ঠিক আছে, ঢাকনাটা কতটুকু সরে গেল? ঢাকনাটা মনে করো ডেল্টা এক্স এই পরিমাণে সরে গেল। ওকে, কতটুকু সরে গেল? ডেল্টা এক্স পরিমাণে সরে গেল। এখন ঢাকনাটা তো এটার উপর একটা বল প্রয়োগ করেছে, একটা বল প্রয়োগ করেছে না? এফ বলা যাবে না? বলা যাবে? আমরা বলতে পারবো। এখন তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ক্লসিয়াসের মতে আমরা যে দেখতে পাচ্ছি উপরে, তাহলে এখান থেকে এটাকে রেখে দেয় 1 নং সমীকরণ। এখন কৃত কাজের পরিবর্তন, আমরা কৃত কাজটা কি লিখতে পারি? বল ইনটু সরণ দেখা যাবে, কারণ কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। দেখা যাবে না? নাকি কনফিউশন আছে? আছে? কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। এই যে ঢাকনাটা কতটুকু সরে গেছে, কত বল প্রয়োগ করা হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে এবং সে ডেল্টা এক্স পরিমাণে উপরে সরে গেছে। তাহলে কৃত কাজটা হচ্ছে বল ইনটু সরণ। এবার আমরা দেখো তো ছোটবেলায় পড়ে আসছি না এরকম যে চাপ, প্রেসার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মনে পড়ে? জি স্যার। তাহলে ফোর্স জি কত স্যার। হবে? পি ইন্টু এ, কোনাকুনি গুণ হয়েছে, প্রেসার ইন্টু এরিয়া, রাইট? তাহলে এখানে আমি লিখে ফেলি দেখে দেখে, এফ লিখলাম, এফ এর বদলে আমি কি লিখতে পারি? প্রেসার ইন্টু এরিয়া, আর এখানে আগে থেকে ডেল্টা এক্স আছে, তাই না? ওকে, এরিয়াটা কি? এরিয়ার সাথে যখন ডেল্টা এক্স গুণ হবে, এরিয়া কি? তুমি যে পাত্রে, এখানে যে পাত্রটা আছে সিলিন্ডার, এরিয়াটা হচ্ছে ঢাকনাটার যে ক্ষেত্রফল। ঢাকনাটা তুমি মনে করো এটা একটা বাক্স, ঠিক আছে, বাক্সর উপরে এখানে একটা ঢাকনা আছে। ঢাকনাটা কি হবে? বাক্সের তলা যে আকৃতি, ঢাকনাটা তো সেরকমই হবে। তো ঢাকনার যে ক্ষেত্রফল সেটাই তো ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলের সাথে তোমার যদি থিকনেস, এই যে কতটুকু সরে গেছে, এটাই কি এই গ্যাসের কি আয়তন বলা যাবে না? এই ফাঁকা অংশটা, কারণ ক্ষেত্রফল ইনটু থিকনেস সেটা কি আয়তন। তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু সরণ ডেল্টা এক্স, থিকনেসের পরিবর্তন, ক্ষেত্রফল ইনটু থিকনেসের পরিবর্তন, তাহলে আমি লিখতে পারি এটা আয়তনের পরিবর্তন। এই যে এইটুকুর বদলে আমি ডেল্টা ভি লিখতে পারি। এই হয়ে গেল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডেল্টা ডাব্লিউ সমান সমান কত হবে? পি ইন্টু ডেল্টা ভি। এইরকম কেন নিয়ে আসলাম? কারণ আমি কাজের মানটা বের করার জন্য এখানে যে গ্যাস থাকবে সেই গ্যাসের প্রেসার জানতে হবে, আর গ্যাসের আয়তন কতটুকু পরিবর্তন হয়ে গেছে সেটা জানতে পারলে আমরা কাজের মান পেয়ে যাব। কারণ প্রেসার ক্যালকুলেশন করার জন্য আমাদের কাছে ব্যারোমিটার নামে একটা যন্ত্র আছে, সেটাতে প্রেসার ক্যালকুলেশন করা যাবে। আর আয়তন, ঢাকনা এখান থেকে এখানে সরে গেছে, আয়তন তো খুব সহজেই ক্যালকুলেশন করা যাবে। ওকে, তো এইভাবে করে আমরা কাজের মানটাও খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো আশা করি আমরা কাজের মান এভাবে পাবো। তাহলে এটা হচ্ছে কি 2 নং সমীকরণ দাও। তাহলে আমরা এখন দেখো 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই শেষ পর্যন্ত দেখো তো। ডেল্টা কিউ ইকুয়ালস টু কি দাঁড়াবে? ডেল্টা ইউ প্লাস কত? পি ডেল্টা ভি। তাহলে এখান থেকে কি লেখা যাবে? ডেল্টা কিউ যদি ক্যালকুলাসের ভাষায় লিখি তাহলে কি লেখা যাবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত, সরি ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস কত? পি ডিভি। ঠিক আছে, এখানে হচ্ছে ইন টার্মস অফ ইন ক্যালকুলাস। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন থেকে আমরা 1 নং সমীকরণ ব্যবহার করতে পারি, আবার এই সমীকরণটাও ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই হবে।
বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। ওকে, আশা করি এটা পারবা তোমরা, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এতক্ষণ এই স্যার কথাগুলো এর আগে কয়টা টপিক পড়ানো হয় স্যার? হুম স্যার এর আগে কয়টা টপিক পড়ানো হয়েছে স্যার? আমি একটু লেট হয়েছে তো জয়েন করতে। এর আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ানো হয়েছে, অভ্যন্তরীণ শক্তি পড়ানো হয়েছে, আর সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, রেকর্ডটা দেখে নিও তাহলে শুরুর দিকে, তাহলে হয়ে যাবে। ওকে জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে গেল। এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে এখন পড়বো সেটা হচ্ছে গিয়ে, আমরা আমাদের বইতে দেখবো এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের কয়েকটা প্রক্রিয়া নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। সমচাপীয়, সম আয়তনীয়, সমতাপীয়, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয়। এই কয়েকটা প্রক্রিয়া নিয়ে এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে। আমরা হচ্ছে ওই কাজগুলো এখন এখানে পড়বো, বা কিভাবে ওইগুলা একটার পর একটা আসছে, এবং প্রত্যেকটা প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা কিরকম হয়, কিরকম থাকে, এরকম আমরা দেখবো। কয়টা প্রক্রিয়া নিয়ে পড়বো? 4টা। ঠিক আছে, একটা প্রক্রিয়াতে প্রেসার পরিবর্তন হবে না, আরেকটা প্রক্রিয়াতে আয়তন পরিবর্তন হবে না, আরেকটা প্রক্রিয়াতে তাপের পরিবর্তন হবে না, আরেকটা প্রক্রিয়াতে কোনো কিছুরই আরেকটা প্রক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন হবে না। ঠিক আছে, বুঝা গেছে? আমরা যখন আলোচনা করব তখন একটু ক্লিয়ার হবে। এবং এই 4টা প্রক্রিয়া অনেক ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এই যে কথাগুলো বলতেছি, এখান থেকে অনেক ছোটখাটো এমসিকিউ চলে আসতে পারে। ওকে, খুব মনোযোগ দিয়ে একটু দেখবা। খালি ফ্লেট কেন? স্যার মনে ছিল না স্যার। মনে ছিল না? ক্লাস ফিজিক্স সপ্তাহে 2 দিন ক্লাস ফিজিক্স ক্লাস হয়, সেটা আবার মনে থাকে না? কি বলে, কলেজের ক্লাস না মিস হতে পারে, কলেজের ক্লাস তো করো না তোমরা ঠিকঠাক মতো। আচ্ছা, তো 4টা প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে গিয়ে আমরা পড়বো স্যার কলেজে এখন কি পড়ান স্যার? কলেজে এখন স্থির তড়িৎ পড়ানো হচ্ছে। স্যার স্থিতির উপর কয়টা লেকচার নেওয়া হয়েছে স্যার? কলেজে তো 4টা লেকচার নেওয়া হয়েছে। 4টা। ওকে, যাই হোক, সমচাপীয় এখানে মানে কি বুঝাচ্ছ? চাপ কেমন থাকবে? চাপের মান সমান। চাপের মান সমান মানে কি? চাপের মান একই থাকবে। চাপের মান একই থাকবে মানে হচ্ছে চাপের মান পরিবর্তন হবে না। তার মানে এখানে চাপ কি থাকবে? ধ্রুবক। ঠিক আছে, এখানে এখানে এই সমচাপের প্রক্রিয়ায় কিছু ইনফরমেশন গুলো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কি কি না, 1 নম্বর ইনফরমেশন, চাপ অপরিবর্তনশীল। ঠিক আছে, অপরিবর্তনশীল। নাম্বার আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে চাপ কি থাকবে? ধ্রুবক। ঠিক আছে, এই ইনফরমেশন। তাহলে চাপ যদি ধ্রুবক থাকে তাহলে আমাদের সমচাপীয় প্রক্রিয়ায় জন্য আমাদের গ্রাফটা কি রকম হবে বলো দেখি? আয়তনের সাথে প্রেসারের গ্রাফটা কি রকম হবে? এটা হবে এই রকম। ঠিক আছে, আয়তন যতই পরিবর্তন হচ্ছে, প্রেসার কি হচ্ছে না? পরিবর্তন হবে না। ঠিক আছে, কোনোভাবেই পরিবর্তন হবে না। প্রেসার দেখো, আয়তন ডানে বা যত যাচ্ছে আয়তনের মান বেড়ে যাচ্ছে, কিন্তু প্রেসার একই আসতেছে, এখানে উপরে যাচ্ছে না নিচে নামতেছে না, একই আছে। এটা হচ্ছে সমচাপের প্রক্রিয়ার গ্রাফ। আর সমচাপের প্রক্রিয়া তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে? ডেল্টা কিউ লিখবো সমান সমান কত? ডেল্টা ইউ প্লাস কত লিখবো? পি ডিভি, এটাই লিখবো। ঠিক আছে, এখানে যা আছে সেটাই লিখবো। তাহলে তোমাকে যদি বলা হয় যে একটি গ্যাস সমচাপের প্রক্রিয়ায় পরিবর্তন হচ্ছে, কৃত কাজ ক্যালকুলেশন করো, তাহলে তুমি কত লিখবা কৃত কাজ? বলো তো। ডেল্টা ডাব্লিউ কত হবে? ডেল্টা ডাব্লিউ এখানে কত হবে? কোনটা হবে? এই যে এটা হবে পি ইনটু পি ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি? আয়তনের পরিবর্তন। মনে থাকবে?
আয়তনের পরিবর্তন। এখন মনে করো তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, একটা গ্রাফ চিত্র আছে। এই চিত্রের মনে করো একটা বিন্দু এ থেকে বি তে সরে গেছে। কোথায় সরে গেছে? এ থেকে বি তে। এখন আমাদেরকে বলবে কি যে উপরোক্ত গ্রাফটি যখন এ থেকে বি তে সরে গেছে তখন কৃত কাজ কত। তখন আমরা কি করবো জানো? এ থেকে একটা লম্ব অঙ্কন করব, বি থেকে একটা লম্ব অঙ্কন করব। এ থেকে যে লম্ব অঙ্কন করলাম এটা V1 বিন্দু, এ থেকে যে লম্ব অঙ্কন করব এটা হচ্ছে V1 বিন্দুতে ছেদ করবে, বি থেকে যে লম্ব অঙ্কন করব এটা V2 বিন্দুতে ছেদ করবে। ওকে, তাহলে বলো তো এখানে একটা চতুর্ভুজ তৈরি হইলো না? জি স্যার। আচ্ছা, এই চতুর্ভুজের যদি তোমাকে বলি আমি যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি কি লিখবা? চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান কি লিখবা? দৈর্ঘ্য গুণ কত লিখবা? প্রস্থ, তাই লিখবা না? এটাই তো। দৈর্ঘ্য কত? জি স্যার। দৈর্ঘ্য হচ্ছে যে এটুক না, রাইট? বা এটাকে জি প্রস্থ স্যার। বলতে পারি। এটুকের মান কত? এটুক তুমি কিভাবে পাবা? এই যে V2 থেকে V1 বাদ দিলেই হবে না? জি এটুক স্যার। কিভাবে পাবা? এই যে V2 থেকে V1 বাদ, তাহলে তুমি দৈর্ঘ্য লিখবা কি? V2 মাইনাস V1। আর প্রস্থ কি লিখবা? প্রস্থ লিখবা হচ্ছে গিয়ে এইটুক কার মান? পি এর মান। এটা তো একই রকমই থাকে, কারণ এই বিন্দু বরাবর মানটা মনে করো পি, তাহলে তুমি কি লিখবা? প্রস্থ পি। তাহলে V2 মাইনাস V1 এটা মানে কি? আয়তনের পরিবর্তন লেখা যাচ্ছে না? V2 মাইনাস V1 আয়তনের পরিবর্তন। তাহলে এটাকে আমি জি স্যার। ডেল্টা ভি লিখতে পারবো? এটাকে অ্যারেঞ্জ করে লিখলে কি আসছে? পি ইন্টু ডেল্টা ভি। পি ইন্টু ডেল্টা ভি দিয়ে কি বোঝায়? কৃত কাজ। তার মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে কি নির্দেশ করতেছে? কৃত কাজ নির্দেশ করতেছে। বুঝা গেছে? এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে কি নির্দেশ করতেছে? কৃত কাজ নির্ণয় করতেছে। তার মানে আমাদেরকে যদি কখনো বলে যে কৃত কাজ ক্যালকুলেশন করো, আমি কি করব? যে দুইটা বিন্দুর মধ্যে কৃত কাজ ক্যালকুলেশন করতে হবে ওই দুইটা বিন্দুকে লম্ব অঙ্কন করব। এখানে যে জ্যামিতি হবে সেই জ্যামিতির ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফলটাই আমাকে কি নির্দেশ করবে? কৃত কাজ। মনে থাকবে? বলো। জি স্যার। আর আমাদেরকে যদি বলে এখানে যে চতুর্ভুজ না থেকে ত্রিভুজ হইতো, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতাম, তারপর যা হওয়ার হইতো। ওকে, এইভাবে কাজ করতে হবে। তো এইভাবে আমরা ক্ষেত্রফলটা এভাবে নিয়ে কাজ করে ফেলতে পারবো। যেমন ধরো এখানে মনে করো পি এর মান মনে করো এখানে দেওয়া আছে 5, V1 এর মান মনে করো দেওয়া আছে 10, আর V2 এর মান দেওয়া আছে মনে করো 25। তাহলে আমি কত লিখবো? পি এর বদলে 5 লিখবো, আর ডেল্টা ভি এর বদলে কত লিখবো? 25 বিয়োগ 10, এটা লিখবো না? তাহলে 15, 5 15 কত হবে? 75 হবে। হয়ে গেল, সিম্পল। তবে একটু মনে রাখবা এখানে পি এর যে একক এটাকে এসআই একক নিয়ে কাজ করতে হবে। কোন একক? এসআই একক নিয়ে কাজ করতে হবে। এখানে মনে করো সেন্টিমিটার কিউব আছে, তুমি মিটার কিউবে বানাইতে হবে। এটাকে মনে করো অ্যাটমসফিয়ার আছে, তোমাকে সেটাকে প্যাসকেলে নিতে হবে। এভাবে নিয়ে তারপর কাজ করতে হবে। সেন্টিমিটার কিউব থেকে কিভাবে মিটার কিউবে নিতে হয়, প্যাসকেল থেকে কিভাবে বা এটিএম থেকে বা অ্যাটমসফিয়ার থেকে কিভাবে প্যাসকেলে নিতে হয়, এটা তোমরা অলরেডি আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়ে আসছো। ওগুলো একটু ইনফরমেশন কাজে লাগতে হবে। সো সমচাপের প্রক্রিয়া পারবা বাকি কাজগুলা? তাহলে সমচাপের প্রক্রিয়া কি কাজের মান কি শূন্য আসা সম্ভব? কাজের মান শূন্য কিন্তু না আসা স্যার। সম্ভব না। ঠিক আছে, মনে রাখবা। আমাদের সমচাপের প্রক্রিয়া হয়ে গেল। এবার আমরা 2 নাম্বারটা পড়বো, সেকেন্ড প্রক্রিয়া পড়বো। ধ্রুব আয়তন প্রক্রিয়া। সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে সম আয়তনের প্রক্রিয়া। স্যার যদি চাপ না দেয় তাহলে তো স্যার শূন্যই আসবে স্যার। চাপের মান তো থাকবে। চাপের আমাদের তো বলেছে যে প্রেসার স্যার ফিক্স। আয়তন মানে আয়তন যদি আয়তন শূন্য হয়, আয়তন শূন্য আয়তনের হলে তো পরিবর্তন যদি আয়তনের শূন্য হয়, পরিবর্তন যদি শূন্য হয় সেটা তো আর সমচাপের প্রক্রিয়ার মধ্যে পড়বে না। ওকে, ওটা ডিফারেন্ট কেসের মধ্যে পড়বে, ওইটাই এখন পড়বো আমরা। আয়তন যদি শূন্য হয় সেটাকে আমরা পড়বো সম আয়তনীয় প্রক্রিয়া। সম আয়তন মানে কি বলতো?
আয়তন এরকম সমান অপরিবর্তন স্যার। আয়তন অপরিবর্তনশীল। ঠিক আছে, আয়তন অপরিবর্তনশীল। আরেকটা কি? আয়তন ধ্রুবক। ধ্রুবক মানে অপরিবর্তনশীল, একই কথা। তার মানে আমরা কি বুঝবো? যে এখানে একটা মনে করো সিলিন্ডার নিচ্ছি, একটা ঢাকনা আছে, ঠিক আছে, এখানে কিছু গ্যাস পার্টিকেল ঘোরাফেরা করতেছে, তুমি মনে করো কিছু তাপ শক্তি দিয়েছো। আয়তন কি? এখানে কি লেখা আছে? আয়তন অপরিবর্তনশীল, মানে হচ্ছে আয়তন ধ্রুবক। তার মানে কি ঢাকনাটা কি জায়গা মতো থাকবে নাকি পরিবর্তন হইতে পারবে? বলো তুমি এখন, বলো। পরিবর্তন হবে না তো স্যার। মানে ঢাকনাটা কি এখানেই থাকবে না উপরে নিচে যাওয়ার মানে পারমিশন আছে? এই জায়গায় থাকবো স্যার, আর তাপ তো আর মানে পরিবর্তন হবে না। আয়তন আয়তন যেহেতু ধ্রুবক, আয়তন যদি তোমার ঢাকনাটা উপরে উঠে যায় তাহলে জায়গা বেড়ে যাবে, গ্যাসের জন্য জায়গা বেড়ে যাবে। জায়গা বেড়ে গেলে কি আয়তন বেড়ে যাচ্ছে। যদি ঢাকনাটা নিচে নেমে যায় তাহলে জায়গা কমে যাবে, তার মানে কি আয়তন কমে যাচ্ছে, তাই না? কিন্তু পরিবর্তন হবে। তার মানে যদি এই ঢাকনাটা যেখানে আছে সেখানেই থাকে তাহলে আয়তনের পরিবর্তন হবে না। আয়তনে যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে সম আয়তনের প্রক্রিয়ায় এই ডেল্টা ভি মানে কি আয়তনের পরিবর্তন, এটা কত হবে? 0 হবে। দেখা যাবে? বলো। জি স্যার, পরিবর্তন হবে না তো। তাহলে ডেল্টা ডাব্লিউ এটার জন্য সূত্র কি? এটা পরে আসছিলাম না আমরা? এটার মানই তো 0, তাহলে 0 সাথে এটা গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে সম আয়তনীয় প্রক্রিয়ায় কৃতকাজের মান কত আসে? 0 আসে। বোঝা গেছে? সম আয়তনীয় প্রক্রিয়ায় কৃতকাজের মান 0, কোনো মান থাকবে না, কাজের মান 0, রাইট? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দাঁড়াবে বলো তো? আমরা যেটা পড়ে আসছিলাম, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এটা পড়ে আসছিলাম। তাহলে ডেল্টা কিউ সমান সমান কি হবে? ডেল্টা ইউ এর সমান হবে। তার মানে কি বুঝলা? তার মানে আমরা বুঝলাম যে সম আয়তনীয় প্রক্রিয়ায় আমরা যদি কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করি, সেই তাপ শক্তি পুরোটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। বুঝা গেছে? অভ্যন্তরীণ শক্তি কি হবে? বৃদ্ধিতে ব্যবহৃত হবে। তো পরীক্ষাতে এভাবে আসবে যে সরবরাহকৃত তাপ শক্তি সম্পূর্ণটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা হয় বা ব্যবহৃত হয় নিচের কোন প্রক্রিয়া? 4টা অপশন দিয়ে দিবে, 4টা অপশন থেকে আমাদেরকে বুঝে লিখতে হবে। কারণ যেহেতু সম্পূর্ণ তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধিতে সহায়তা হয়, তার মানে কাজ নাই। কাজ না থাকা মানে এটা ডেল্টা ভি 0। পি এর মান তো 0 হইতে পারে না, কারণ অণুগুলোর মধ্যে তো একটা প্রেসার তো আছে। ঢাকনা জায়গায় এখানে থাকুক বা এখানে না থাকুক, প্রেসার তো একটা না কিছু তো আছে। প্রেসার তো আর 0 হইতে পারে না। পারে? প্রেসার কিন্তু 0 হইতে পারে না। প্রেসারের মান অনেক কম হইতে পারে কিন্তু থাকবে, রাইট? তাহলে কি হয়েছে? আমরা ডেল্টা কিউ এর মান ডেল্টা ইউ লিখতে পারি। পরীক্ষাতে কিন্তু থাকবে এভাবে কনসেপ্ট। ওকে, পারবা তো? আর এটা গ্রাফটা স্যার। কিরকম হবে? এটা গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে আয়তন, এইরকম একটা গ্রাফ পাবো আমরা, একদম সোজাসুজি। বুঝা গেছে? এরকম একটা গ্রাফ পাবো। তোমাকে যদি বলা হয় আয়তন মানে এ থেকে বি বিন্দুতে, এ থেকে বিতে সরে গেছে, এ থেকে বিতে সরে গেছে, ক্ষেত্রফল কত? তুমি কি ক্ষেত্রফল বের করতে পারবা? কোনোভাবেই না। কারণ তুমি এ থেকে লম্ব অঙ্কন করলেও এই বিন্দুতে ছেদ করবে, বি থেকে লম্ব অঙ্কন করলেও এই বিন্দুতে ছেদ করবে। তুমি কি ডেল্টা ভি এর মান পাবা? ডেল্টা ভি কোত্থেকে কোথায় সরে গেছে? সরে গেছে কোথাও? সরেই তো নাই। দেখো ভি এর মান একই আছে, পি এর মান বাড়তেছে, কিন্তু ভি এর মান কি একই রকমই আছে, চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, পি এর মান কেন চেঞ্জ হচ্ছে? পি এর মান কেন বাড়তেছে? কারণ তুমি তাপ শক্তি দিলে অণুগুলা দেখবে ছোট ছোট বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়বে, আরো বাড়বে। কিন্তু যেহেতু জায়গা বাড়তেছে না, ধাক্কাধাক্কি বেড়ে যাচ্ছে, আর ধাক্কাধাক্কি যত বেড়ে যাবে প্রেসারও কি অত বেড়ে যাবে। বুঝা গেছে? এই ঘটনাগুলো চিন্তা করবে এইভাবে। তুমি মনে করো একটা রুমে বসে আছো, ধরো বিয়ে দাওয়াতে গেছো, বিশাল একটা হল রুম আছে, মানুষ গিজ গিজ করতেছে, মানুষে একদম 1,000,000 1,000 মানুষ আছে। এখন তুমি যদি মনে করো হল রুমের এয়ার কন্ডিশন বন্ধ করে দাও এবং আস্তে আস্তে মনে করো গরম হাওয়া দিতে থাকো, মানুষগুলো কি একটা বসে থাকে নাকি ছোটাছুটি শুরু করে? সেটা যেটা শুরু করবে স্যার। এটা কিন্তু
বাস্তব ঘটনা, তাই না? এবং মানুষের গরম লাগলে মানুষ কিন্তু এক জায়গায় বসে থাকতে পারে না, সে কিন্তু দেখবা হাত পা নড়াতেছে, হা হু করতেছে, এখানে যায় ওইখানে যায়, এরকম করে থাকে। ঠিক পার্টিকেল গুলো এরকম, তাপমাত্রা যত বাড়তে থাকবে ছোটাছুটি বাড়বে, প্রেসার বাড়বে, ঠিক আছে? এই ঘটনা কিন্তু মসজিদেও হয়, খেয়াল করে দেখছো কিনা? তুমি দেখবা মসজিদের যেই ফ্লোরে এয়ার কন্ডিশন নাই, ওই ফ্লোরে যদি তুমি শুক্রবার দিন নামাজ পড়তে যাবা, তখন দেখবা কি প্রথম মনে করো মানুষজন এখন নাই, ঠিকঠাক আছে, উত্থান ভালোই, গরম অত গরম লাগতেছে না। মানুষজন বাড়তেছে, তোমার দেখবা গরম লাগতেছে আরো বেশি, প্রচন্ড গরম লাগবে, ফ্যানের বাতাস দেখবা গায়ে লাগে না। এটা কেন হয়? কারণ মানুষ যত বাড়ে তোমার হচ্ছে মানুষের শরীর থেকে কিছু হিট বের হয়, ওই রুমের তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু বের হওয়ার তো কোনো অপশন নাই। কারণ ঢাকা শহরে মসজিদ তো বুঝোই, আশেপাশে 2-3টা বিল্ডিং আছে, বাতাস কেমনে বের হবে? সুযোগ নাই তো, ঠিক আছে? এই কারণে দেখবে এরকম এই ঘটনাগুলো ঘটে থাকে। তো এইভাবে মনে রাখবা, তাহলে দেখবা মনে থাকবে, বাস্তব ঘটনা যে মনে রাখবা মনে থাকবে। এটা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া আমরা নিয়ে পড়লাম। এবার আমরা যেটা পড়বো সমতাপীয় প্রক্রিয়া বা সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ নাম্বার 3। সমউষ্ণ প্রক্রিয়া এটা কি? সমউষ্ণ, আচ্ছা কয় মিনিট সময় আছে আমাদের? 2-3 মিনিট সময় আছে, আলোচনা করা যাবে। সমউষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে না, ঠিক আছে? তাপমাত্রা পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না, একদম ফিক্সড, মানে ডেল্টা টি এর পরিবর্তন শূন্য থাকবে। ডেল্টা টি এর পরিবর্তন শূন্য, তাপমাত্রা বলেছি, তাপ শক্তি কিন্তু বলি নাই। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডেল্টা ইউ প্লাস কত? ডেল্টা ডাব্লিউ। তাপমাত্রা কোন একটা সিস্টেমের ভেতরে তুমি দেখবা, ওই যে বললাম তুমি যে হল রুমে বসে আছো, তোমার যদি মানুষজন মনে করো বাড়তেছে, মানুষজনও বাড়তেছে, হল কর্তৃপক্ষ কি করলো? আস্তে আস্তে এসির পাওয়ারও বাড়ায় দিচ্ছে, মানে আস্তে আস্তে মানুষজন বাড়তেছে, এসির ঠান্ডার পরিমাণও বাড়ায় দিচ্ছে, ঠান্ডা আরো একই রকম। তাহলে মানুষ বাড়তেছে, ঠান্ডা বাড়তেছে, মানুষ বাড়তেছে, ঠান্ডা বাড়তেছে। তাহলে কি তুমি কোনো চেঞ্জ পাবা? যে তাপমাত্রা, তুমি কিন্তু কোনো চেঞ্জ পাবা না। তো যদি কোনো চেঞ্জ না থাকে, মানুষজন দেখবে যেখানে আছে সেখানেই কমফোর্টেবল, কোনো ছোটাছুটি নাই। ছোটাছুটি না থাকলে কি হবে না? অণুগুলার মধ্যকার সংঘর্ষও বাড়বে না, কমবেও না। সেই ক্ষেত্রে যেটা হবে, প্রেসার যা আছে তাই থাকবে। আমাদের যেটা হবে ঘটনাটা, সেটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন আছে সেটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেটা হবে সমউষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল্টা ইউ এর মান শূন্য হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তা সুতরাং আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে এটা দেখতে কিরকম হয়ে যাবে? ডেল্টা কিউ ইকুয়ালস টু কত? ডেল্টা ডব্লিউ। এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম তুমি একটা সিস্টেমে যে তাপ শক্তি সরবরাহ করবা, যে তাপ শক্তি একটা সিস্টেমে সরবরাহ করবো, পুরোটা দিয়ে কি করবে? সে কাজ করবে, পুরোটা দিয়ে এসে কাজ করবে, নিজের ভিতরে সে ইনক্রিজ করবে না, তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তি বাড়াবে না। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, লিংক শেষ হয়ে যাবে, লিংক শেষ হয়ে গেলে আমরা 5টার দিকে জয়েন করবো। এখন 4:52 বাজে, আমরা 5টায় জয়েন করবো, ঠিক আছে? 7-8 মিনিট একটু রেস্ট নিয়ে আনো, পানি টানি খাই আসি, আমরা 5টায় জয়েন করবো।